আমি অনেকেই জানি দুরবস্থা আছে। ধরেন আমি একটা অড জব করেছি, আই ডোন্ট ওয়ান্ট টু এক্সপ্লেইন হিয়ার। আমার এই লাইফে এসে আমাকে অড জব করতে হচ্ছে। আমি অনেককে জানি। আমি একজন সচিবকে জানি, অত্যন্ত মেধাবী সচিব, তিনি একটা গ্রোসারি শপে কর্মচারীর কাজ করতেছেন। অনেকেই কিন্তু বাইরে যা দেখা যায়, একটা বিয়ের অনুষ্ঠানে গেলে বলে এই যে মন্ত্রী, এই যে এমপি এখানে আসছে। অনেকে অত্যন্ত করুণ অবস্থায় আছে। কিন্তু আমরা যে এতদিন ধরে জানলাম এত এত টাকা সবাই ইনকাম করলেন, আহ, মানে নানান নীতি দুর্নীতি সবকিছু মিলিয়ে সেই টাকাগুলোর কোনো শেয়ার এই বিপদের সময় আসছে না, কাজে লাগছে না। আপনার একটা বক্তব্য দেখেছি, আপনি কত করুণ একটা পরিণতির শিকার হয়েছিল, বা আপনি কিভাবে দেশ ত্যাগ করেছেন সেই বিষয়টি আপনি বলেছেন, যে আপনি ফ্ল্যাটে ছিলেন। আহ, সেই দেখুন, এই বিষয়টা আমি সরি, এই বিষয়টা আমি আর রিপিট করতে চাই না। আমার চেয়ে অনেক কষ্টকর ভোগান্তির শিকার অনেকে হয়েছেন। কাজে আমার চেয়ে কষ্টকর জায়গাটা হলো বাঙালি জাতির সমস্ত অর্জনের সূতিকাগার বঙ্গবন্ধু ভবন, সেটাকে যখন নির্মমভাবে ভেঙে ফেলে চুরমার করে দেওয়া হয়। আমি যখন দেখি, গত পরশুদিন দেখলাম কিশোরগঞ্জের ছাত্রলীগের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিকে ধরে ইলেকট্রিক শক দেওয়া হচ্ছে। আমি তো ওই রকম টর্চার হইনি। ফলে আমার উপর থেকে যেটা গেছে, এর চেয়ে নির্মমতার শিকার আরো অনেক হয়েছে। সেই জন্য আমি মনে করি বাংলাদেশটায় মুক্তিযুদ্ধের পরাজিত শক্তিরা প্রতিশোধ নেওয়ার জন্য বিভিন্নভাবে দেশে দেশের বাইরে, ওই যে ডক্টর ইউনুস ক্লিন্টন ফাউন্ডেশন গিয়ে বলছেন যে মেটিকুলাস ডিজাইন করে আমরা এটা করেছি, নাথিং ওয়াজ হ্যাপেন্ড সাডেনলি। আবার তার দুইজন নাহিদ এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তারা বলতেছে যে আমাদেরকে ডিপ স্টেট আমাদেরকে এইভাবে দিয়েছে। তাদের উল্লেখযোগ্য নেতারা বলতেছেন যে আমরা পুলিশকে হত্যা করেছি, আমরা বিটিভি ভবন পুড়িয়েছি। অর্থাৎ যত অপরাধ করা হয়েছে, ছাত্র শিবিরের সাবেক প্রেসিডেন্ট বলছেন যে আমাদের টার্গেট ছিল শেখ হাসিনা। কাজে টোটালি যে একটা মেটিকুলাস ডিজাইনে একটা মুক্তিযুদ্ধের সরকার বা একটা গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধ্বংস করার চেষ্টা ছিল, আমি হয়তো একজন ক্ষুদ্র ব্যক্তি, আমিও তার শিকার হয়েছি। এর বাইরে এটা নিয়ে আর আমি কিছু বলতে চাই না। জি, আপনিও স্বীকার হয়েছেন। আমি আসলে ওই প্রক্রিয়াটা আবার নতুন করে শুনতে চাই না। কিন্তু আমি এটা প্রশ্ন করছিলাম যে আপনি ওই বক্তব্যের মধ্যে বলছিলেন যে তখন আসলে উপজেলা ছাত্রলীগ সভাপতি তাপস চৌধুরী তিনি আসলে আপনার কাছ থেকে ১২ কোটি টাকা দাবি করেছিলেন। আপনি আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি না। আচ্ছা, আচ্ছা। যে অনেকগুলো অধ্যায় গেছে যে বিষয়টা, আর আমি এটা নিয়ে আলোচনায় নিয়ে আসতে চাই জি, না। ঠিক আছে। আপনি যদি এটা নিয়ে আলোচনা না করতে চান তাহলে আমি আর এদিকে যাব না। আপনারা তো আসলে খুব টাকা পয়সা নিয়ে যেতে পারেন নাই, সেটা আমরা জানি। এখন আপনারা আসলে কিভাবে, আপনাদের অবস্থানটা কিভাবে, বা ধরুন আমার নিজের কথাটা আমি বলি। আমি ফরেন লয়ার হিসাবে সলিসিটর রেগুলেটরি অথরিটির সঙ্গে রেজিস্টার্ড। আমি ব্যারিস্টার। আমি এদেশে লিগালি ল প্রফেশনের সঙ্গে সম্পৃক্ত। আমি একটা সলিসিটর ফার্মে রেগুলার ল প্র্যাকটিসের সঙ্গে ইনভলভ আছি। হুম, আমার মেয়ে অনেক আগে ব্যারিস্টার হয়েছে। হুম। সে একটা ইউনিভার্সিটিতে পিএইচডি করতেছে এবং পার্ট টাইম ল লেকচারার। ফলে এবং আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সহযোগিতা আছে। আমি একেবারে পিওরলি প্রফেশনাল হিসাবে এখানে কোনোভাবে টিকে থাকা, একেবারে ন্যূনতম যে চাহিদাটা, সেই চাহিদাটা অর্জন করে সাহায্য সহযোগিতা নিয়ে আমি টিকে আছি। এটাই আমার অবস্থান। আর বাকি নেতাকর্মীরা যারা আছেন তাদের বিষয়ে জানেন? মানে লন্ডনে অনেক আমি নেতারা আছেন। অনেকেই জানি দুরবস্থা আছে। ধরেন আমি একটা অড জব করেছি, আই ডোন্ট ওয়ান্ট টু এক্সপ্লেইন হিয়ার। আমার এই লাইফে এসে আমাকে অড জব করতে হচ্ছে। আমি অনেককে জানি। হুম, আমি একজন সচিবকে জানি, অত্যন্ত মেধাবী সচিব, তিনি একটা গ্রোসারি শপে কর্মচারীর কাজ করতেছেন। অনেকেই কিন্তু বাইরে যা দেখা যায়, একটা বিয়ের অনুষ্ঠানে গেলে বলে এই যে মন্ত্রী, এই যে এমপি এখানে আসছে। অনেকে অত্যন্ত করুণ অবস্থায় আছে, তাদের আত্মীয় স্বজনরা সাহায্য করে। অনেকে একটা বাসায়, যেমন আমি একটা বাসায় থাকি, সেই বাসায় আমি শেয়ার করে থাকি। অর্থাৎ অন্যদের ভাড়াটিয়া বাসার একটা কক্ষে আমি থাকি। আমার বলতে লজ্জা নাই, হুম। কারণ একটা বাসা ভাড়া নেওয়ার মতো অবস্থা আমার নাই, এবং আমি লন্ডন থেকে অনেক দূরে থাকি। এই রকম অবস্থায় অনেকে আছে। অনেকে দুঃসহ জীবন যাপন করতেছে, লেবারের কাজ করতেছে। আমাদের নেতা কর্মীরা এভাবে আছে। কেউ বিলাসে আছে, এরকম আমার কারোর সঙ্গে দেখা হয়নি, থাকতে পারে কেউ। আমি যাদেরকে চিনি তার অধিকাংশই খুবই করুণ অবস্থার ভিতরে আছে। আচ্ছা, পার্টি থেকে কোনো ফান্ড হচ্ছে? যারা এত করুণ অবস্থায় আছে, দেশেও অনেকে খুব করুণ অবস্থায় আছে বলে আমরাও জানি। মানে পার্টি থেকে কোনো ফান্ড আছে তাদের জন্য? পার্টির থেকে কোনো ফান্ড নাই। কিরকম হয়, ধরেন আমার এলাকার কিছু কর্মীরা জেলখানায়, আমি তাদেরকে বের করার জন্য আমার চেম্বারে লয়ার আছে, তার বাইরে কোর্টে কিছু খরচ আছে। আমি হয়তো আমার এক বন্ধুকে বলতেছি, ভাই এখানে 10,000 টাকা দিও কোর্টে জরুরি ভাবে। আর একজনের বলছে, ভাই তুমি 20,000 টাকা দাও, আমাদের ওই কর্মীদের অন্তত 10 জনাকে 500 করে টাকা দিতে পারে যাতে। এরকম ভাবে পার্টির নিজস্ব কোনো ফান্ড নাই। আমাদের নেতারা কর্মীরা যে যেখানে আছে সাধ্যমতো সহযোগিতা করতেছে। আবার অনেকে দানশীল মানুষও এই করুণ অবস্থায় সহযোগিতা করতেছেন, কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি কোথাও কোনো ফান্ড রেইজ করা, সেই ফান্ডের ভিত্তিতে কিছু করা হচ্ছে
হচ্ছে, এরকম কোনো বিষয় আমার জানা নেই। জি, কিন্তু আমরা যে এতদিন ধরে জানলাম এত টাকা সবাই ইনকাম করলেন, আ মানে নানান নীতি, দুর্নীতি সবকিছু মিলিয়ে সেই টাকাগুলোর কোনো শেয়ার এই বিপদের সময় আসছে না? কাজে লাগছে না? না, না, এটা খুবই ভালো কথা বলছেন। আমিও শুনছি যে একটা টেলিভিশনের টক শোতে শুনছিলাম যে এত হাজার কোটি টাকা শেখ হাসিনাকে ইন্ডিয়ায় এসালম দিয়ে আসছে। যে পরিমাণটা বলছে সেই পরিমাণটা নিতে গেলে আমরা হিসাব করলাম বাংলাদেশের যে কারেন্সি নোটটা, সেই নোটে দেখা গেল অন্তত ৩০-৪০টা ট্রাক লাগবে এবং সেই ট্রাকে পলিথিন দিয়ে বুঝাই করে ওই টাকা নিয়ে যেতে হবে। এখন এইটা যিনি আলোচনা করলেন তিনি দেশের গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। আর কোন দেশের ভিতরে এইভাবে টাকা ঢুকানো যায় এটা আমি শুনি নাই। হুম। আর শেখ হাসিনা যেখানে থাকেন নিশ্চয়ই সেটা প্রাসাদোপম একটা জায়গা না যে কয়েক হাজার কোটি টাকা তিনি সেখানে মানে নিয়ে রাখতে টাকা কি পারবেন। আর এভাবে এরকম পাঠাতে গল্প হয়? আছে। ট্রাকে ভরে কি আর এখন টাকা পাঠাতে হয়? অনেক রকম এটা না, পদ্ধতি তো আছে এটা। আপনি কি, আপনি যে দেশে থাকেন আপনি বলেন তো আপনার অ্যাকাউন্টে ৫,০০০ পাউন্ড, $৫,০০০ বা ৫,০০০ টাকা পাঠাবার সঙ্গে সঙ্গেই একটা প্রশ্ন আসবে এই টাকা কোত্থেকে আসলো, এটা তো একটা সোর্সটা কি? খুবই যৌক্তিক প্রশ্ন। জনাব সমরে জল করিম, দেশে থাকতেও আমরা যখন একটু টাকা লোন নিতে যাই তখন অনেক খোঁজ খবর নেওয়া হয়। কিন্তু যারা বড় ঋণ খেলাপি হয় তাদের ব্যাপারে কোনো খোঁজই দেখা যায় তাদের কোনো ব্যবসা প্রতিষ্ঠান নাই, কিছুই নাই। একটা বেনামে বা একটা মিথ্যা ভুয়া একটা কিছু দেখে তারা লোন পেয়ে যান। আর আমাদের ক্ষেত্রে বিষয়গুলো সবসময় কঠিন। এটা আসলে এই মানে উদাহরণে কি আর হবে? দেখেন, হাজার হাজার কোটি টাকা দেশের বাইরে নিয়ে গেছে। এইটা ইউনূস বলছে যে সব তুলে ফেলবো এবং এমন ব্যবস্থা করব যে দৃষ্টান্ত হয়ে যাবে। এই ভণ্ড এই ১.৫ বছর যে অবৈধ ক্ষমতা দখল করে থাকলো, একটা লোককে কি সে ফাউন্ড আউট করতে পারছে যে এই লোকটা বিদেশে টাকা নিয়ে গেছে বা এইখানে টাকা আপনাদের রাখছে এই ব্যাংকে? ভূমিমন্ত্রী ছিলেন যিনি, তার মানে যুক্তরাজ্যে তার প্রপার্টি ফ্রিজ করা হয়েছে। হয়েছে তো। আপনি আপনি এই বিষয়টা সম্পর্কে জানেন কিনা আমি একটু এক্সারসাইজ করেছি। আচ্ছা। আপনি কি জানেন তাদের পারিবারিক বিজনেস এই দেশে বিভোর লিবারেশন ওয়ার থেকে হুম। লন্ডনে পারিবারিক বিজনেস, এবং লন্ডনে কেউ এতগুলো প্রপার্টির মালিক কোনোদিন কেউ হতে পারে না। এগুলো গসিপ। ওই যে কালের কণ্ঠ কদিন আগে নিউজ তাহলে কি করছে যেটা ফ্রিজ হয় আজকে নাই? যেটা মানে করছে। কথাটা কি, বিষয়টা কি? তার যে সম্পত্তিগুলো নাকি ফ্রিজ করা হয়েছে এটা কি হয় নাই? আমি বলছি যে যেভাবে বলে যে লন্ডনে তার ১০০-১৫০ বাড়ি আছে, লন্ডনে যদি কারো বৈধভাবে বাড়ি থেকে থাকে আর যদি কোনো লিগ্যাল প্রসেসে সেটাকে ফ্রিজ করা হয়ে থাকে, তিনি লিগালি সেটাকে ব্যাটেলের ভিতর থেকে যদি প্রমাণ করতে পারেন যেটা বৈধ প্রপার্টি, তিনি ফেরত পাবেন। কিন্তু অনেকেরই অনেক প্রপার্টি সিজ হয়ে যাচ্ছে যে প্রপার্টির সঙ্গে তার আদৌ কোনো কানেকশন নাই। আমি একটা মামলার ঘটনা জানি। একজন সংসদ সদস্য নাম দিয়ে তার অনেকগুলো প্রপার্টি সিজ করছে, পরে দেখা গেল এই প্রপার্টিগুলো তার আদৌ প্রপার্টি না, কিন্তু কেউ তথ্য দিচ্ছে যে এইগুলো তার, কোর্ট সিজ করে দিয়েছে। আমি এই যে ভূমিমন্ত্রীর পারিবারিক ঐতিহ্য উত্তরাধিকার বিজনেস অনেক পূর্বে, যেভাবে বলা হয়েছে সে বিদেশে এত কোটি কোটি টাকা এনে ১৫০, ২০০, ৩০০ বাড়ি করছেন, এই ইংল্যান্ডে বা আমেরিকায় এইভাবে বাড়ি করা আদৌ সম্ভব না। তবে যেসব প্রপার্টির কোম্পানির ভিতর তার নাম আছে বা শেয়ার হোল্ডার আছে, সেই কোম্পানিকে যদি সিজ করে থাকে লিগ্যাল প্রসেসে, সেটা অবশ্যই হতে পারে। কিন্তু যেভাবে গল্প সাজানো হয়েছে এটা সম্পূর্ণরূপে অসত্য। বিফোর লিবারেশন ওয়ার তাদের বাইরে, দেশের বাইরে বিজনেস রয়েছে। জি, সেটি মোটামুটি জানা যে তারা আসলে পারিবারিক সূত্রেই অনেক ধনী বা সম্পত্তির মালিক। কিন্তু তারপরে মানে তার বাইরে যেটি নেওয়া হলো সেগুলোর গল্পটাও তো খানিকটা, সেটাও তো আবার অনেকটা শোনা। আপনি বলছেন গল্প, কিন্তু তারও একটা মানে একটা ডকুমেন্টারি দেখেছিলাম যেখানে তার নিজেরও কথোপকথন আছে যে কিভাবে তিনি আনছেন সেই বিষয়গুলো খানিকটা উঠে আসছে। জি। আমি কিন্তু ওটাকে ওন করিনি, হুম, হুম, হুম। ডিজোন করিনি। আমি বলছি লিগালি যদি কোনো কিছু হয়ে থাকে ওয়ান থিং, যদি ইলিগাল কিছু হয়ে থাকে ডেফিনেটলি ইট উইল বি ট্রিট ইন অ্যাকর্ডেন্স উইথ ল। জি।